বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শকরা, বাংলাদেশের রাজনীতিতে আজ একটি ঐতিহাসিক দিন। আজ 25 জানুয়ারি, অনেক আলোচিত দিন আজকের দিনটি, এবং আজকের এই দিনটিকে ঘিরেই আমরা বর্তমান রাজনীতি এবং এই দিন, এই ঐতিহাসিক দিন যে কারণে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবার পরিকল্পনা ছিল এবং অতিথিও নির্বাচন আমরা সেভাবেই করেছিলাম। কিন্তু মানুষ ভাবে এক, ঘটে আরেক। আপনি সবাই জানেন যে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো গতকাল দুপুর 12:30টায় মালয়েশিয়ার একটি হসপিটালে মৃত্যুবরণ করেছেন। এবং এও আপনারা জানেন যে গত সপ্তাহ দুয়েক ধরে টানা অবরোধ চলছে গোটা বাংলাদেশ জুড়ে। দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় কখনো সারা দেশ জুড়ে, কখনো জেলাওয়ারি, কখনো বিভাগ ভিত্তিক হরতাল পালিত হচ্ছে। এবং আজকেও সকাল 6টা থেকে, ভোর 6টা থেকে আগামীকাল সন্ধে 6টা পর্যন্ত 20 দলীয় জোটের ডাকে সারা দেশে টানা 36 ঘন্টার হরতালের কর্মসূচি রয়েছে। অন্যদিকে সরকার এই আন্দোলনকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছেন এবং সরকারের দিক থেকে বলা হচ্ছে আসলে দেশ স্থিতিশীল অবস্থার মধ্যে রয়েছে, আগামী 7 দিনের মধ্যেই পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে চলে আসবে। এবং আরাফাত রহমান কোকোর মৃত্যুকে কেন্দ্র করে আরো বেশ কিছু উল্লেখ করবার মতো ঘটনা ঘটেছে, সেটিও আপনাদের সবারই কম বেশি জানা। গতকাল সন্ধ্যে নাগাদ জানা গেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি গুলশানস্থ বিএনপি কার্যালয়ে যাবেন বেগম জিয়াকে সমবেদনা জানাবার জন্য। একটা সময় অনেকক্ষণ বিরতি দিয়ে ইতিমধ্যেই আমরা যেটুকু দেখলাম টেলিভিশনের পর্দায় যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংশ্লিষ্ট যারা, তারা পুরো এলাকাটিকে নিয়ন্ত্রণে নিয়ে নেন প্রধানমন্ত্রীর নিরাপত্তার কারণে, এবং তিনি সেখানে যাবেন। কিন্তু একটা সময় বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে অ্যাডভোকেট শিমুল বিশ্বাস জানালেন যে তিনি বা তারা কেউই বেগম জিয়ার সঙ্গে দেখা করতে পারছেন না। তিনি এতটাই বেদনাহত এবং এতটাই মুমূর্ষ যে তাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। কাজেই তার অনুমতি ছাড়া, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করতে আসবেন, তার অনুমতি ছাড়া, তার সঙ্গে কথা না বলে তারা কিছুই বলতে পারছেন না। বেগম জিয়া যখন জেগে উঠবেন, তার সঙ্গে কথা বলে তারা প্রধানমন্ত্রী কখন আসবেন কি আসবেন না সেটি তারা জানাবেন। কিন্তু কিছুক্ষণ পরেই লক্ষ্য করা গেল যে তার এই প্রেস কনফারেন্স শেষ হওয়া, প্রেস ব্রিফিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই টেলিভিশনের পর্দায় আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী তার কার্যালয় থেকে রওনা দিয়েছেন এবং সত্যি সত্যি প্রধানমন্ত্রী তার গাড়ি বহর সহ গুলশানস্থ বিএনপি কার্যালয়ে যান এবং গাড়ি থেকে নেমেও প্রধানমন্ত্রী গুলশান কার্যালয়ের গেট অবধি নিজে যান এবং সেখানে মিনিট খানেক থেকে, দরজা বন্ধ ছিল, তিনি ফেরত যান। কেউ কেউ মনে করেন যে এটি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন সুযোগ তৈরি হয়েছিল। হয়তো দুজনের দেখা হতো দীর্ঘ 6 বছর পরে, কারণ এর আগে ডক্টর ওয়াজেদ যখন মারা যান, প্রধানমন্ত্রীর স্বামী, তখন বেগম জিয়া তাকে সমবেদনা জানাতে গেছেন, তারপরে তাদের কখনো দেখা হয়নি। এমনকি সশস্ত্র বাহিনী দিবসে আগে যেখানে তাদের দেখা হতো সেনানিবাসে, সেখানেও তাদের গত কয়েক বছর ধরে দেখা হচ্ছে না। এবার এটি সুযোগ ছিল এবং এটি হয়তো রাজনীতির যে বরফ সেটি বা গলতে শুরু করতে পারত এই ঘটনার মধ্যে, যেটি এটি খুব অনেকেরই ধারণা এবং এটি অতি উচ্চাসা বলেই কেউ কেউ মনে করে থাকেন। তারপরেও যাই হোক, পরিস্থিতি এই, এবং এই সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা এবং যে ঐতিহাসিক দিনটির কথা বললাম, আজকের 25 জানুয়ারি দিনটি হচ্ছে যে 1975 সালের এই দিনে বাংলাদেশ জাতীয় সংসদে বাকশাল কর্মসূচি অনুমোদিত হয়েছিল এবং বাকশাল নামে একটি নতুন রাজনৈতিক দল তৈরি করা হয়েছে, বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে। সকল সংবাদপত্রকে বাদ দিয়ে 4টে মাত্র সংবাদপত্র রেখে বাকি সকল সংবাদপত্র নিষিদ্ধ করা হয়েছিল। সেই বাকশালকে একদলীয় শাসন হিসেবে অনেকে অভিহিত করেন, অনেকে এটিকে রাজনৈতিক কর্মসূচি হিসেবে কৃষক শ্রমিকের জন্য সাম্য প্রতিষ্ঠার জন্য এটি কর্মসূচি হিসেবে অভিহিত করেছেন। এবং সেই বাকশাল আওয়ামী লীগ বিলুপ্ত করেই বাকশাল হয়েছিল। আবার 75-এর নভেম্বরের পট পরিবর্তনের পরে একটা সময় গিয়ে আবার সেই আওয়ামী লীগের পুনরুত্থান ঘটে। বাকশাল রাজনীতিতে আর খুব একটা জায়গা করে নিতে পারেনি, যদিও একটা পর্যায়ে আওয়ামী লীগ থেকে অনেকেই বেরিয়ে গিয়ে বাকশাল নামে একটি রাজনৈতিক দল গঠন করেন, সেটি আবার পুনরায় আওয়ামী লীগে প্রত্যাবর্তন করে এবং তারপরও কতিপয় ব্যক্তি বলা যেতে পারে, খুব একটা চেনা জানার মধ্যে তারা নন,
বাকশাল নামে একটি রাজনৈতিক দল এখন পর্যন্ত ক্রিয়াশীল আছে। এবং সেই বাকশালকে অনেকে একদলীয় শাসন যারা বলে থাকেন, যারা সেটিকে স্বৈর শাসনের প্রতীক বলে থাকেন, তারা বলবার চেষ্টা করেন যে আজকে যে শাসন চলছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে, সেই শাসন হচ্ছে সেই বাকশালীর একটি প্রতিচ্ছায়া বা এটি নব্য কায়দায় বাকশালীয় শাসন। এবং আওয়ামী লীগের যে অংশ যারা বাকশাল বিলুপ্ত করে আওয়ামী লীগ করেছেন এবং বাকশাল নিয়ে খুব একটা কথাবার্তা বলতেন না, গত কয়েকটি বছরে লক্ষ্য করা গেছে যে তাদের মধ্যে কেউ কেউ বাকশাল একটি ইতিবাচক কর্মসূচি ছিল এবং বাকশাল কোনো খারাপ কিছু ছিল না সেটি বোঝাবার জন্য আবার সক্রিয় হয়ে উঠেছেন। যাই হোক, এটিও আমাদের আজকের আলোচনার বিষয়। আর আলোচনা করবার জন্য আমার আজকের যিনি অতিথি, তিনি আমাদের মহান মুক্তি সংগ্রামের একজন সংগঠক, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী। তিনি বাকশাল যখন ৭৫ সালে গঠিত হয়, সেই বাকশালের আইনি কাঠামোর মধ্যে যে জেলা গভর্নর করা হয়, তিনি বাংলাদেশের একটি জেলার গভর্নরের দায়িত্ব পালন করেছেন। আমাদের যে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র, যেটিকে আমরা বলি, যেটি ১৯৭১ সালের ১০ই এপ্রিল প্রণীত হয়, তার সঙ্গে তিনি যুক্ত ছিলেন কম বেশি। তিনি আমাদের সংবিধান প্রণেতা যারা, তাদের মধ্যে যে মূল সংবিধান, সেই সংবিধানে যাদের স্বাক্ষর রয়েছে তাদের মধ্যে একজন অধ্যাপক আবু সাইদ আজকে আমার অতিথি। তিনি আওয়ামী লীগের সঙ্গে ছিলেন, পরে যখন বাকশাল হয় তার সঙ্গে ছিলেন, আবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। স্বাগত আপনাকে স্টুডিওতে। আমি আসলে পুরো ভূমিকাটা দেবার চেষ্টা করলাম। আলোচনাটা শুরু করতে চাই সর্বশেষ পরিস্থিতি নিয়ে, যে দেশে আন্দোলন চলছে, এটি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে এবং সেই সঙ্গে সরকার পতনের দাবিতেও। এবং এই আন্দোলনের সময়টাতে গতকালই বেগম জিয়ার কনিষ্ঠ পুত্র মারা গেছেন এবং তাকে ঘিরে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে গেলেন। সেখানে তিনি ফেরত আসতে হলো তাকে। বেগম জিয়া অসুস্থ ছিলেন, তিনি দেখা করতে পারেনি। সবই এই পরিস্থিতিটা যদি একটু আপনার কাছে শুনি, যে আপনি কিভাবে দেখছেন? পিতামাতার কাছে তার সন্তানের মৃত্যুবরণ, এটা খুবই দুঃখজনক এবং মর্মান্তিক। বিশেষ করে কোকোর ব্যাপারটা ভিন্ন। দীর্ঘদিন মায়ের সাথে দেখা নেই, সে পরবাসে থাকতে বাধ্য হয়েছিলেন, দেশে আসেননি, সেখানে মৃত্যুবরণ করেছেন। মানুষ জন্মগ্রহণ করলে তার মৃত্যু হবেই, যেভাবে আমাদের ধর্মীয় কিতাবে লেখা আছে সেভাবে তার মৃত্যু হবে। কিন্তু মৃত্যুর পরে কয়েকটি দিক এসে যায়। যেমন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন এদেশের, পুরো প্রধানমন্ত্রী ছিলেন দুবার, আর একবার কিছুদিনের জন্য ছিলেন। আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দুবার প্রধানমন্ত্রী হয়েছেন, পুরো টার্ম শেষ করেছেন এবং তৃতীয়বারের মতো আছেন। এই দুজনেই আজকে বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করছেন এবং এই বাংলাদেশের রাজনীতি করতে গিয়ে দুজনেই কিন্তু নানাভাবে নানা দিক থেকে আঘাতপ্রাপ্ত হয়েছেন কম বেশি। আজকের এই মৃত্যুর ঘটনার কয়েকটা দিক আছে। একটা হলো ধর্মীয় দিক। ধর্মীয় দিক থেকে একজনের মৃত্যু হলে স্বাভাবিকভাবেই তাকে সমবেদনা জানানোর জন্য যে কেউ যেতে পারেন। বিশেষ করে রাষ্ট্রের নির্বাহী প্রধান তিনি যখন যাবেন, এটা আরো বেশি আমি মনে করি একটা উদারতার দিক। যেখানে পরস্পর বিরোধী একটা বৈরিতা রয়েছে, যেখানে সহিংসতা চলছে, যেখানে পরস্পর বিরোধী আক্রমণ প্রতি আক্রমণ জিজ্ঞাসা চলছে, সেই ক্ষেত্রে ধর্মীয় দিকের কারণে যদি প্রধানমন্ত্রী সেখানে গিয়েছেন, এটা তার উদারতার একটা দিক। এর সামাজিক দিকও রয়েছে। পাবলিক পারসেপশনে এই দিকটাও অনেকটা ইতিবাচক দিকে যাবে। এ কারণে যে মৃত মানুষের বাড়িতে গিয়ে তার মাকে সান্ত্বনা দেওয়া, এটা কিন্তু আমাদের রীতিবদ্ধ একটা প্রচলিত
ধর্মীয় অনুষঙ্গ এবং সামাজিক সংশ্লিষ্টতা রয়েছে। কিন্তু এর সঙ্গে রাজনৈতিক দিকে বিপরীতমুখী দুটো যে বিষয় রয়েছে। একটা রয়েছে, একটা সুযোগ ছিল যে দীর্ঘদিন দুই নেত্রীর ভিতরে কোনো কথা হয় না। কথা অবশ্য হয়েছে টেলিফোনে, লম্বা কথা সেই কথাবার্তা। সামনাসামনি কথা বলা আর টেলিফোনে কথা বলা ভিন্নতা আছে। সামনাসামনি গিয়ে বসলে যে কথা আপনি বলেছেন যে বরফ গলার একটা সম্ভাবনা ছিল। আমি বলছি যে অনেকে মনে করে থাকেন, যদি আমি এবং আপনি অনুষ্ঠান শুরুর আগে কথা বলছিলাম যে এরকম কোন সম্ভাবনা, এবং কথা বলার সূত্রপাত হতে পারত। আমি এটা মনে করি সূত্রপাত হতে পারত। প্রশ্ন হয়তো মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি, দুজনকে একসাথে দেখে সাধারণ জনগণ হয়তো খানিকটা স্বস্তি বোধ করে। আর একটা বিষয় আছে কি, অনেকে আবার মনে করছেন যারা একটু দূরদৃষ্টিতে থাকেন যে এই টোটালটাই দেখা করা না করা সব এটা পলিটিক্যাল গেম, এটা অনেকে ভাবছেন। সেই জন্য সবটা মিলেই দুপক্ষই পলিটিক্যাল একটা মাইলেজ নেবার চেষ্টা করেছে এই পলিটিক্যাল গেম। এবং এই পলিটিক্যাল গেমের ভিতরে কোন স্পেস বের করা যদি যেত সমঝোতার, তাহলে সবচেয়ে ভালো হতো। কিন্তু সে সম্ভাবনা তিরোহিত হয়ে গেছে, নেই আর। আর মাইলেজটা এই যে দুপক্ষই একটা পলিটিক্যাল রাজনৈতিক গেইন নেবার চেষ্টা, সেটি কি ধরনের? মানে বিএনপির দিক থেকে বিএনপি যেটি বেগম জিয়া স্বাভাবিক, বা তিনি সন্তান হারিয়েছেন, নিজের স্বামী হারা সন্তান হারিয়েছেন, আরেক সন্তানও দূরে থাকেন, ভাইরাও সেই অর্থে নেই, মারাও গেছেন কিছুদিন আগেও এক ভাই মারা গেলেন। তো তিনি হয়তো শোকাভিভূত এবং অসুস্থ, তিনি ইনজেকশন দিয়ে তাকে ঘুমিয়ে রাখা হয়েছে, কিন্তু তারপরেও তো তার সেখানে যে কেউ গিয়ে সমবেদনা বা পাশে বা অফিসে কক্ষ ছিল, বসতেন, অন্যদের সঙ্গে দেখা করতে পারতেন। এটি একটি দিক আছে যে তিনি না করার, দেখা না হওয়ার মধ্য দিয়ে কি সুবিধা পেলেন। আর প্রধানমন্ত্রী হয়তো, আমরা জানি না ঠিক, যদি জেনে থাকেন যে উনি দেখা করছেন না বা দেখা করতে পারছেন না, তারপরে প্রধানমন্ত্রী সেখানে গেলেন, মানে সেটি কেন মনে হয় আপনার কাছে? প্রধানমন্ত্রী নিশ্চয়ই মেসেজ পেয়ে গিয়েছেন, কারণ মেসেজ না পেয়ে তো প্রধানমন্ত্রী যাওয়া, আমি যতদূর বুঝি প্রটোকল বা প্রধানমন্ত্রীর যাওয়াটা একটা আছে মানবিক দিক। না সেটি তো ঠিক আছে, স্বাভাবিক। প্রধানমন্ত্রী গেছেন, আমি গেলাম, উদ্যোগ নিয়েছেন, খুবই ভালো দিক। আমি বলছি যে যখন তিনি বুঝলেন যে তিনি বেগম জিয়ার সঙ্গে তার দেখা হচ্ছে না, তখন কেন প্রধানমন্ত্রী গেলেন? এটি একটি আমার প্রশ্ন। দ্বিতীয়ত যে ওই যে বাড়িটি, যে বাড়ির দরজা যে খুললো না প্রধানমন্ত্রী যাওয়ার পরে, সেটি কেন? তৃতীয়ত হচ্ছে যে বেগম জিয়া এই যে দেখা করলেন না, বা তিনি, আমি ধরে নিচ্ছি যে তিনি অসুস্থ ছিলেন, অসুস্থ যেটা আমরা জানলাম সংবাদ মাধ্যমে, কিন্তু অন্যরা তো ছিলেন, যে অ্যাটলিস্ট অফিসের দরজা খোলা থাকতো, বসার তো নিশ্চয়ই সেখানে ঘর আছে, প্রধানমন্ত্রীকে যেতেন, জানিয়ে আসতেন যে তিনি এসেছিলেন। সেরকম একটা পরিবেশ কেন হলো না? মানে আমি এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী কি গেইন করলেন রাজনৈতিকভাবে, আর বেগম জিয়াই কি গেইন করলেন? এটা কেউ গেইন করেন নাই, কেউ লস করেন নাই। আচ্ছা, আপনি বলছেন 50-50, মানে এটা আরো পরিস্থিতিকে জটিল করে তুলবে এবং এটা বইটি থেকে আরো বেশি রকম। সেটা কি দুপক্ষই বোঝা গেল, প্রধানমন্ত্রী যাই উদ্যোগ নিক না কেন, বেগম খালেদা যে আগের থেকে যেরকম অনর ছিলেন, এখনো অনর আছেন। প্রধানমন্ত্রী এই সুযোগটা নিয়ে একটা অবস্থা হয়তো সৃষ্টি করতে চেয়েছিলেন, অথবা লোকজনকে দেখাতে চেয়েছিলেন, কোনোটাই হয়নি। না হওয়ার ফলে রাজনৈতিক ক্ষেত্রে যে অবস্থা ছিল সেটা আরো ভয়াবহ রূপ নেবে। এবং এটা আমরা যেমনটি শুনলাম যে আরাফাত রহমান কোকোর মৃত্যুর পরে একটা ধারণা অনেকের ছিল যে হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তার মরদেহ দেশে আসবে কিনা এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি, কারণ আমরা শুনেছি যে তারেক রহমান মালয়েশিয়ার চেষ্টা করছেন। তো হয়তো হরতালের কর্মসূচি কিছু শিথিল হতে পারে, বা অবরোধ কর্মসূচি তার মরদেহ ঢাকায় আনলে কি হতে পারে, আনা হবে কিনা, সেগুলো নিয়ে এক ধরনের কৌতূহল আছে। যদি না হয়, কিন্তু আমরা দেখলাম যে বিএনপির পক্ষ থেকে, বিরোধী দলের পক্ষ থেকে ঘোষণা হলো যে আন্দোলন অব্যাহত থাকবে, হরতালের কর্মসূচি যেমন আছে তেমন থাকবে, অবরোধ চলবে। তাতে বোঝা যাচ্ছে যে তারা গত 5 জানুয়ারি থেকে বলে আসছেন
যে এবার তারা অনমনী এবং কঠোর, এবং যেমনটা বোঝা যাচ্ছে যে বেগম জিয়ার বাড়ি থেকে সেই বালুর ট্রাক সরে যাওয়ার পরেও, তালা খুলে দেওয়ার পরেও তিনি কিন্তু অফিস থেকে বেরোচ্ছেন না। অবস্থা দৃষ্টি অন্তত আমার কাছে এরকম মনে হয় যে আমি আন্দোলনে বিজয়, যেমনটা তারা বলছেন যে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, তো বিজয় অর্জন না করে আমি আমার ঘরে ফিরে যাব না, সেরকম একটা ব্যাপার মনে হচ্ছে। অন্যদিকে সরকারও বলছেন যে 7 দিনের মধ্যে তারা পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসবেন, ইতিমধ্যে বিজিবি নামানো হয়েছে। সো আমরা র্যাবের প্রধানের বক্তব্য শুনছি, পুলিশ প্রধানের বক্তব্য শুনছি, বিজিবি প্রধানের বক্তব্য শুনছি, সবাইকে এবং মন্ত্রীবর্গের বক্তব্য তো শুনছি যে তারা কঠোর থেকে কঠোরতর হওয়ার তো সংঘাত তো আরো তীব্র হয়ে উঠবার আশঙ্কা। ইতিমধ্যে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে, অসংখ্য গাড়ি পড়েছে, স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ। যে বিএনপি যে কর্মসূচি দিয়েছে 20 দলীয় 36 ঘন্টার হরতাল বোধহয়, এটাকে তুলে নেওয়ার কোন স্কোপ ছিল না রাজনৈতিকভাবে, কারণ এর আগে অনেকেই মৃত্যুবরণ করেছেন, তখন কিন্তু কোন অবরোধ কিংবা ধর্মঘট কিংবা হরতাল তুলে নেওয়া হয় নাই। আজকে শুধুমাত্র বেগম খালেদা জিয়ার সন্তানের মৃত্যুর কারণে এই কর্মসূচি যদি উড্ড হতো, তাহলে এটা বিএনপির জন্য খুব খারাপ হতো এবং জনগণ বুঝতে পারত যে শত শত লোক নির্যাতিত হচ্ছে, 40 জনের পর্যন্ত মারা গেছে, তাদের প্রতি দরদ দেয়, নিজের সন্তানের প্রতি বেশি দরদ, এই কথাটা আসতো এবং সেই হিসেবে বিএনপির রাজনীতিটা আরো নিচে নামে যেত এবং বলতে গেলে ধস ধরত। সেই দিক থেকে চিন্তা করে আমার মনে হয় যে তারা এই অবরোধ এবং হরতাল এটা আরো কঠোর করার চিন্তা করবে এবং এটাকে অব্যাহত রাখার তারা ব্যবস্থা করেছে রাজনৈতিক দিকে। এবং রাজনৈতিক কারণেই যদিও বলা হচ্ছে অসুস্থতা, রাজনৈতিক কারণেই যে আজকে দেখা হয়নি, এটা আপনি মনে করছেন যে পুরো ব্যাপারটাই দুদিক থেকে রাজনৈতিক ভাবে যাকে হয়েছে, রাজনৈতিক বিবেচনাটাই প্রধান কাজ করেছে। বাট এই আন্দোলন সংঘাত বা সংগ্রাম যেই তারা করছেন এবং এই যে সহিংসতা দেশ জুড়ে এটি এবং সরকারের যে অনড় অবস্থান, এটি মিলে এই দুটো দিক আসলে বাংলাদেশের রাজনীতিকে কোন পরিণতির দিকে নিয়ে যাচ্ছে বলে মনে করেন আপনি? পরিণতি তো প্রতিনিয়ত মানুষ উপলব্ধি করছে। প্রতিটি মানুষ চায় যেটা সমঝোতা হোক, প্রতিটি মানুষ তার জীবনের নিরাপত্তা চায়। মানুষের জীবনের চেয়ে প্রিয় কিছু আর নেই, সেজন্য নিরাপদ জীবন চায়, স্বস্তি চায়, শান্তি চায় এবং স্বাভাবিক জীবন ধর্ম পালিত হোক এটাও চায়। এই সব মিলিয়েই যে প্রত্যাশা জনগণের, সেই প্রত্যাশা পূরণের কোনো ক্ষেত্র কিংবা কোনো প্ল্যাটফর্ম আমি এখনো দেখতে পাচ্ছি না। তার অর্থ হলে যে এখানে জয় পরাজয়ের বিষয়টা এসে দাঁড়িয়েছে। এই জয় পরাজয়ের বিষয়টা রাজনীতির ক্ষেত্রে এসছে যে জায়গা থেকে, সেটা হলো ক্ষমতায় থাকা এবং ক্ষমতায় যাওয়া। এই জায়গাটা আমরা মূল জায়গায় যদি যাই, তাহলে আমরা দেখতে পাবো ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় থাকা বিষয়টা বড় কথা না। পার্মানেন্টলি এই দেশকে যদি সুস্থতার ভিতর নিয়ে আসতে হয় রাজনীতির ক্ষেত্রে, রুগ্ন রাজনীতির ক্ষেত্রে, তাহলে আমাদের সংবিধানে হাত দিতে হবে। সংবিধানে হাত দিয়ে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে, নিরপেক্ষ করতে হবে, স্বাধীন সার্বভৌম করতে হবে, তার সাথে সাথে নির্বাচন পদ্ধতি বদল করতে হবে এবং নির্বাচনকে একটা আধুনিক রাষ্ট্রে যেভাবে নির্বাচন হয় সেই ধরনের ব্যবস্থা। ডক্টর সাইদ, আপনি যে আকাঙ্ক্ষাগুলো ব্যক্ত করছেন, আমি যেটি বুঝতে পারি যে আপনি একটি স্থায়ী সমাধানের কথা বলছেন এবং পার্মানেন্ট সলিউশন এটা দীর্ঘমেয়াদের জন্য বলছেন, কিন্তু সেটি তো বর্তমানে যারা ক্ষমতায় আছেন তারা সেটি করবেন না। আবার যদি এটা বা কোনো কারণে তারা ক্ষমতার বাইরে চলে যান, অন্য কেউ ক্ষমতা আসে, মানে আমি বলছি যে আরেকটি নির্বাচনের দিকে যেতে হয়, বিএনপি নির্বাচনে বিজয়ী হয়ে আসে বা আওয়ামী লীগ আবার যদি বিজয়ী আসে, তারা কেউই আসলে এই কাজগুলো করবেন না। হতে পারে যদি তারা সবাই একমত হয়ে করেন, সেই সম্ভাবনা আপনি বলছেন যে সেই সম্ভাবনা নাই। তাহলে এই কাজগুলো আসলে এখানে দুটো দিক দাঁড়াবে। একটা হলো যে দীর্ঘদিন মানুষ, প্রত্যেকটি মানুষ বলছে যে আজকে আন্দোলনটা কি হচ্ছে, অবরোধটা কি হচ্ছে। অবরোধটা আজকে বোমাবাজদের হাতে চলে গেছে। আজকে পেট্রোল বোমা মেরে মানুষকে হত্যা করা হচ্ছে।
আজকে গণ অভ্যুত্থানের সম্ভাবনা নেই এবং কর্মীদেরকে যেভাবে তাড়িয়ে নিয়ে বেড়ানো হচ্ছে, তারাও রাজপথে নেমে যে সেটাও করতে পারছে না। এই অবস্থার ভিতরে সহিংসতার বাড়বে এবং চোরাগোপ্তা হামলা যেমন নকশালবাজি এই ধরনের বিষয়গুলো বাঁচবে এবং রাষ্ট্রের পক্ষে এই ধরনের চোরাগোপ্তা হামলা বর্তমান যুগে বিশ্বায়নের যুগে এটা এর সাথে যদি যোগ হয় আইএস যেটা জামাত আছে তারা যদি যুক্ত হয় তার ভয়াবহ রূপ। আমি মূল যে প্রশ্ন আসলে আজকে আপনাকে এর ফলে যেটা দাঁড়াবে, এই অবরোধের ফলে যেটা দাঁড়াবে, ধীরে ধীরে খালেদা জিয়ার জনপ্রিয়তা হ্রাস পাবে। অন্যদিকে সরকার রাষ্ট্রযন্ত্র দিয়ে যত বেশি গ্রেপ্তার করবে কিংবা গ্রেপ্তার করার গ্রেপ্তারের প্রশ্ন আছে, নির্যাতনের প্রশ্ন আছে, গুমের প্রশ্ন আছে, আসলেই যারা বোমাবাজি করে তাদের গ্রেপ্তার করবে, এটা রাষ্ট্রের দায়িত্ব। যারা মানুষ হত্যা করছে গ্রেপ্তার করবে, যারা নাশকতা করছে তাদের গ্রেপ্তার করবে, ঠিক আছে। কিন্তু কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যে বোমা মেরেছে 10 জন, আসামি দেওয়া হচ্ছে 1000 কিংবা 100 200। এই দেওয়ার ফলে নিরীহ মানুষগুলো আজকে ভোগান্তির শিকার হচ্ছে। এই প্রশ্ন কেউ তুলছেন যে আপনি যেমনটা বললেন 10 জন মেরেছে, আপনি 1000 জনকে আসামি করছেন। আবার কেউ কেউ বলছেন যে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তারা আদৌ এগুলোর সঙ্গে যুক্ত কিনা, কেননা একটা ধারণা অনেকের মধ্যে আছে এই কাজগুলো, এই চোরাগোপ্তা হামলা এগুলো আউটসোর্সিং করা হচ্ছে এবং এগুলো এক্সপার্ট লোকজনকে দিয়ে করানো হচ্ছে এবং তারা যেহেতু করছেন তারা আসলে ধরাছোঁয়ার বাইরে থাকছেন। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তো আসলে দেখাতে হয় যে আমরা এটা ধরলাম, ওটা ধরলাম, এই ধরলাম, তাদের খাতায় তো কিছু থাকতে হবে, সে কারণেই এই গ্রেফতারগুলো দেখানো হচ্ছে। না, এই গ্রেফতার দেখানোর ফলে কি হচ্ছে হলো যে রাষ্ট্র ব্যবস্থায় সরকার আছে, সেই রাষ্ট্র ব্যবস্থায় দিন দিন এই ধরনের গ্রেপ্তার নির্যাতন চলতে থাকলে জনগণ মুখ ফিরিয়ে নেবে এবং সরকারের জনপ্রিয়তা হ্রাস পাবে। অর্থাৎ রাষ্ট্র আজকে পেশাদারি বলেন আর পেশাদারি সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করতে পারছে। আমি আরেকটা প্রশ্ন করতে চাই যে এই যে পাকিস্তানের তো একটা চেহারা আমরা দেখছি, বাংলাদেশের তো আসলে এই চেহারা না। বাংলাদেশের চেহারা, বাংলাদেশের সম্ভাবনা অনেক বেশি, পটেনশিয়ালিটি বলি, রিসোর্স বলি, সবই অনেক বেশি এবং সেখানে বাংলাদেশের মানুষও কম বেশি শান্তিপ্রিয়, যদিও তারা সময় মতো ফুসে উঠতে পারে, বিস্ফোরণ মুখ হয়ে ওঠে। এই যে আজকে যে অবস্থা, এই যে সহিংসতা বলি, এই যে পাল্টাপাল্টি যে সংঘাতময় রাজনীতি, এটি কি আসলে কোনো বাস্তবতা, এর সঙ্গে অন্য কোনো সংযোগ আছে, নাকি এটি আসলে কতিপয় রাজনীতিকের উভয় পক্ষ থেকে একটা জেদাজেদির ফসল? তারা আসলে দেশটাকে ওইরকম একটা সহিংস বা একটা জঙ্গি রাষ্ট্রে, একটা সন্ত্রাসী রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছেন, একটা ভঙ্গুর দুর্বল রাষ্ট্রে পরিণত করবার দিকে নিয়ে যাচ্ছেন। আসলে সত্য কথা বলতে কি, বাংলাদেশ তো রাজনীতি নেই, বাংলাদেশে রাজনীতি নেই। রাজনীতি এখন বোমাবাজদের হাতে চলে গেছে, তাদের হাতে 16 কোটি মানুষ জিম্মি। আজকে যদি বলেন যে আওয়ামী লীগের রাজনীতি আছে, নাই। যদি বলে বিএনপির রাজনীতি আছে, নাই। তাহলে মাঝখান থেকে আপনি যে কথা বললেন আউটসোর্সিং, এদের হাতে রাজনীতিটা চলে গেছে। রাজনীতি বলতে আমি তখন বোমাবাজি, সন্ত্রাস, হামলা, লুটপাট এই সমস্ত ভিতরে চলে গেছে। রাজনীতি যদি এই অর্থে চলে যায়, সেখানে রাজনীতিবিদদের তাকে থাকা ছাড়া কোনো গতি থাকে না। আবার যদি কাল রাতের ঘটনার দিকে একটু যাই, যে প্রধানমন্ত্রী ফিরে গেলেন, আমরা তারপরে দেখলাম যে শিমুল বিশ্বাস, সেটি রাজনীতি সংস্কৃতি আলোচনায় অ্যাডভোকেট শিমুল বিশ্বাস, যিনি বিএনপি চেয়ারপারসনের একান্ত সহকারী, তিনি প্রেস ব্রিফিং করলেন 9:22-23 দিকে। তিনি বলছেন যে তিনি শোক বই নিয়ে এসেছিলেন প্রধানমন্ত্রীর জন্য এবং এসে তিনি দেখছেন যে প্রধানমন্ত্রী চলে গেছেন। তো এটা নিয়ে নোংরা রাজনীতি বন্ধ করবার অনুরোধ জানিয়েছেন। আপনার কাছে কি মনে হয় এটা? আমি স্বপ্নেই বলেছি উনি শোক বই নিয়ে এসেছিলেন, তো প্রধানমন্ত্রীকে রাস্তায় দাঁড়িয়ে শোক বইতে স্বাক্ষর করবেন, এই সবটাই পলিটিক্যাল গেম। এবং আমি মনে করি যে এই ধরনের আচরণ করা বিএনপির পক্ষে একদম সঠিক, ঠিক হয়নি। আর প্রধানমন্ত্রী যদি জানতেন যে বেগম খালেদা জিয়া দেখা করবেন না, প্রধানমন্ত্রীর মর্যাদা রক্ষার্থে তার প্রধানমন্ত্রীর প্রতিষ্ঠান তো ইনস্টিটিউশন, হ্যাঁ, প্রধানমন্ত্রী তার মর্যাদা এবং তার সম্মান
এগুলো রক্ষা করার জন্য এটি তো কোনো ছেলে খেলার ব্যাপার বিষয় হতে পারে না যে আমাদের প্রধানমন্ত্রী কোনো কারো বাড়িতে সেটি যেই হোক না গেটে দাঁড়িয়ে গেটে দাঁড়িয়ে থাকবেন, গেট থেকে ফেরত আসবেন, এটা ঠিক নাই। তবে মানবিক দিক থেকে বিচার করলে প্রধানমন্ত্রী এসেছিলেন, এটা আবার প্লাস পয়েন্ট। জি, এটি আবার প্লাস পয়েন্ট। আমি যে প্রসঙ্গে মানে যে দিনকে মাথায় রেখে আসলে আজকে আপনাকে এখানে ডাকা, যদিও সেই সময়টা আমরা অনেকখানি বর্তমানে আলোচনা করতে শেষ করে ফেলছি, হয়তো এই আলোচনা বর্তমানের প্রসঙ্গটা আসবে। বাংলাদেশের রাজনীতিতে বাকশাল একটি অধ্যায়, এবং বাকশালকে যারা এখনো পর্যন্ত ইতিবাচক বলে থাকেন, এমনকি আওয়ামী লীগ যারা করেন সবাই সেটি বলেন না, বলবার সময় না, ইদানিং কালে কেউ আমি লক্ষ্য করছি যে আমার অনুষ্ঠানে বলবার চেষ্টা করছেন, আপনি তাদের মধ্যে অন্যতম। আবার নিন্দুকরা যেটি বলে থাকেন, বিশেষ করে আওয়ামী লীগ বা বাকশালের প্রতিপক্ষ যারা, আমরা যদি বিএনপি এবং বিএনপি নেতৃত্বাধীন তার অ্যালাইজরা, তারা একটু বকা দিচ্ছেন, এভাবেই বলে থাকেন যে আওয়ামী লীগের চরিত্রই আসলে একটা বাকশালী চরিত্র। বাকশালী চরিত্র মানে একদলীয় শাসন বা স্বৈর শাসনের চরিত্র, এবং সেটি তারা বলছেন সেই 75 সালে সেটি করা হয়েছে, এবং সেটি করে আওয়ামী লীগ তার পরিণতি ভোগ করেছে। এবং এখন বিএনপি নেতারা বলছেন যে নব্য কায়দায় নব্য বাকশালে পরিণত হয়েছে আওয়ামী লীগ এই রিসেন্ট ইয়ার্সে। আপনি কি মনে করেন? আমি যদি 25শে জানুয়ারি বাকশাল সম্পর্কে একটু শুনি, সেদিন বাকশাল আপনি তার সঙ্গে যুক্ত ছিলেন। আমরা যারা খসড়া সংবিধান রচনা করেছিলাম কিংবা সংবিধান রচনা করেছিলাম, আমাদের দূরতম এরকম দৃষ্টিভঙ্গি ছিল না যে বাংলাদেশে আজকের যে পরিস্থিতি হবে এই পরিস্থিতি আসতে পারে। যার জন্য আপনি লক্ষ্য করবেন এ পর্যন্ত যতবার সংবিধান 16তম বার সংবিধান সংশোধন হয়েছে, প্রত্যেকবারই কিন্তু নির্বাহী ক্ষমতা একজনের কাছে আছে। তিনি প্রধানমন্ত্রী হন, তিনি রাষ্ট্রপতি হন, কিংবা সামরিক প্রধান হন, কিংবা কেয়ারটেকার গভর্নমেন্ট হন, একজনের কাছে আছে। একজনের কাছে থাকা অর্থই হলো কর্তৃত্ববাদী শাসন, নাম্বার 1। 2, এই কর্তৃত্ববাদী শাসন সবসময় এক না এক তন্ত্রের জন্ম দেয়। সে গণতন্ত্রের বড় কথা হলো একদল বা বহুদল, এটা বড় কথা না। বড় কথা হলো জনগণের মালিকানা, জনগণ হলো মালিক, তাদের যে চাহিদা, তাদের যে স্বপ্ন আকাঙ্ক্ষা প্রত্যাশা, সেটা আমরা পূরণ করতে পারছি কিনা, এবং পূরণ করার জন্য যে তার মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলো গ্যারান্টি দিতে পারছে কিনা, এবং ক্ষমতা বদলের সময় যে নির্বাচন হবে সেই নির্বাচন নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ এবং জনগণের মনোভাব প্রতিফলিত সুষ্ঠুভাবে হচ্ছে কিনা, এটি বিবেচ্য বিষয়। আজকে দেখেন বাকশালকে সবাই বলে একনায়কতন্ত্র, স্বৈরাচারী একটা পদ্ধতি। বাংলাদেশের কোন শাসন আমলে আমাকে দেখিয়ে দিতে পারেন যে একনায়কতন্ত্র ছিল না? কারণ আমাদের সংবিধানে যে ধারাগুলো রয়েছে সেই ধারায় তো যে কেউ বসিয়ে সে স্বৈরশাসক এবং একনায়কতান্ত্রিক নির্বাচিত হয়ে মানে দাঁড়াচ্ছে যে বাকশাল আলাদা কিছু নয়, বাংলাদেশ সেই দুর্ভোগের মধ্যে শুরু থেকে আছে, আজ অবধি আছে। একেবারে আমি যদি দেখি 73 সন থেকেই শুরু করে 75 সনতে বাকশাল হলো, 73 সন থেকে শুরু করে 75 সনের পরবর্তীকালে যে সামরিক শাসন হলো, এ তো বাকশালের চেয়ে আরো বেশি। এনি কাইন্ড অফ ডেমোক্রেসি ইজ বিটার দ্যান মার্শাল ল। মার্শাল ল কয়েক বছর। 75 সালের তো দুটো ধাপ, একটি হচ্ছে যে 15ই আগস্ট থেকে 7ই নভেম্বর, একটা হচ্ছে 7ই নভেম্বরের পরে। সেটা বলছি, 75 সনে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করার পরে বাকশালের অধ্যায়টা সামরিক ফরমানে বাতিল করে দেওয়া হলো, বাতিল করে সামরিক শাসন পুরোভাবে জারি হলো। সামরিক শাসন জারি করার ফলে কি হলো, মানুষের মৌলিক অধিকার থেকে আরম্ভ করে কোনো কিছুই থাকলো না। কিন্তু 15ই আগস্টের পূর্ব পর্যন্ত মানুষের মৌলিক অধিকারগুলো কিন্তু সংরক্ষিত ছিল, আদালত ছিল, বিচার বিভাগ ছিল, স্বাধীন ছিল, এগুলো সব কিন্তু ছিল। আমি 75-এর 15ই আগস্টের পরের সঙ্গে আগেরটা তুলনা করছি না, কিন্তু আপনি 75-এর 15ই আগস্টের আগে 25শে জানুয়ারির পরে এই সময়টাতে মৌলিক অধিকারগুলো ছিল, সেটি আপনি কিভাবে বলেন? হ্যাঁ, জরুরি অবস্থা, যেখানে আপনি মাত্র 4টি সংবাদপত্র রাখলেন, বাকি সব সংবাদপত্র আপনি বন্ধ করে দিলেন, যেখানে আপনি জনগণকে সম্পৃক্ত করা ছাড়াই এটা বা পুরো মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, যে মুক্তিযুদ্ধ আপনারা সংগঠিত করেছেন জনগণকে সঙ্গে নিয়ে, সেই আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে একটি নতুন ধ্যান ধারণা রাজনীতির মধ্যে নিয়ে আসলেন, যার সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই, যেটি আপনি খুব স্বল্প সময়ের মধ্যে জাতীয় সংসদে এরকম একটি সিদ্ধান্ত গ্রহণ করলেন। এবং সেটিকে আপনি কিভাবে বলবেন যে এটি, এবং যেখানে আপনি অন্য কোনো রাজনৈতিক দল রাখলেন না,
মত প্রকাশের, ভাব প্রকাশের কোনো সুযোগ আপনি রাখলেন না? দেখেন, আমরা মুক্তিযুদ্ধ করছিলাম ঐক্যবদ্ধভাবে, জাতীয় ঐক্যের মাধ্যমে। যুদ্ধ বিধ্বস্ত একটা বাংলাদেশে যদি জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হয়, অর্থনৈতিক মুক্তি আনতে হয়, সাংস্কৃতিক ক্ষেত্রে সার্বিক মুক্তি আনতে হয়, এবং রাজনৈতিক ক্ষেত্রে আমরা দেশকে দ্রুত এগিয়ে নিতে চাই, তাহলে জাতীয় ঐক্য প্রয়োজন। বাকশালের মূল এজেন্ডা ছিল জাতীয় ঐক্য। তারপরে কি দেখা গেল, আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির সবচেয়ে বড়। কিন্তু আপনি যদি জাতীয় ঐক্যের কথা বলেন প্রফেসর আবু সাইদ, তাহলে জাতীয় ঐক্য তো আপনার সেই ৭১-এর ১৬ই ডিসেম্বরের পরেই হওয়ার কথা ছিল, বা ১০ই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন দেশে প্রত্যাবর্তন করলেন তখন থেকে হওয়ার কথা ছিল, সেটি তো হয়নি। সেটি হয় নাই। উনি দেখেছেন যে পার্লামেন্টারি গণতন্ত্রের ভিতর দিয়ে, বহুদলীয় গণতন্ত্রের ভিতর দিয়ে দেশকে সামনে নিয়ে অগ্রসর করা যায় কিনা। আপনি বিনা নির্বাচনে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার সিদ্ধান্ত জাতীয় সংসদের মধ্যে, এটি তো অনেকে পার্লামেন্টারি করে বলে থাকে না। এটা অনেক দেশে কিন্তু আছে, যুদ্ধবিধ্বস্ত অনেক দেশে আছে, কিন্তু সেটা আপনি কয়েক বছর পরে এসে করলেন। দেখেন, যখন দেশে আপনার প্রতিপক্ষ দাঁড়িয়ে গেছে, বিভাজন হচ্ছে, আপনার বিপক্ষে মানুষ অনেক চলে গেছে, তখন আপনি এরকম কিছু সিদ্ধান্ত নিলেন না। একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো এই দেশ স্বাধীন হওয়ার পরে যদি 5 বছর আমরা ক্ষমতায় থাকতাম, কেউ বাধা দিত? কেউ বাধা দিত না। দেশ স্বাধীন হওয়ার পরে সংবিধান রচনা করেছে আমরা মাত্র 9 মাসে। সেই সংবিধানকে রেটিফাই করার জন্য নির্বাচন দিতে হয়েছে 73 সনে, এবং তার ভিত্তিতে যে সংবিধান হলো গণতান্ত্রিক সংবিধান, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ গণতান্ত্রিক সংবিধান হিসেবে অভিহিত। তাই যদি হয়ে থাকে, তাহলে দেখা গেল সেই সংবিধানের সুযোগ নিয়ে যে মৌলিক অধিকারগুলো ছিল, সেগুলো নিয়ে স্বাধীনতা বিরোধী চক্র এবং প্রতিবিপ্লবী চক্র তারা মিলে, এবং সেই সময় যারা আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কে বাংলাদেশকে স্বীকারই করে নাই, মৌলবাদী শক্তির থেকে আরম্ভ করে উগ্র চীন, তারা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে এই বাংলাদেশকে ধ্বংস করার একটা পথে চলে গিয়েছিল। সেটাকে নিবৃত করার জন্য কতগুলো ব্যবস্থা নিতে হয়েছিল। সেই ব্যবস্থার একটা খণ্ড খণ্ড ব্যবস্থা, যেমন বিশেষ আইন করতে হয়েছিল, যেমন জরুরি অবস্থা জারি করতে হয়েছিল, সবই হচ্ছে নিয়ন্ত্রণমূলক। নিয়ন্ত্রণমূলক। রাষ্ট্র কোনো ক্ষেত্রে জনগণের স্বার্থের জন্য নিয়ন্ত্রণ করতেই হয়, এটা সব জায়গায় করতে হয়, পৃথিবীর সব জায়গায় করে, এবং এই করাটাই বাঞ্ছনীয় অনেক ক্ষেত্রে, এবং অধিকাংশ সময় ধরা খায়। ধরা খায় অধিকাংশ ক্ষেত্রে তাই দেখা গেছে। আপনি যখন বেশি কন্ট্রোল করতে যাবেন, আপনি যখন বেশি নিয়ন্ত্রণ নিবর্তনের দিকে যাবেন, তখন আসলে আপনাকে বাংলায় বললাম আর কি। গণমাধ্যমের ব্যাপারটা যে বলছেন, সেখানে মাত্র 7টা পত্রিকা ছিল, 7টার ভিতর 4টে রাখা হয়েছিল, আর 3টের ভিতর 2টো এমনি চলতো না। চলুক, যাক, এতে কম বেশি মতামত তো মতামত। যেমন রাশিয়ার 2টো পত্রিকা, রাশিয়ার মতো রাশিয়ান সোসাইটি আর বাংলাদেশ তো এক না। না, আমার বাকশালের কনসেপ্ট দেখতে হবে। বাকশালের কনসেপ্ট ছিল চীন এবং রাশিয়ার সমাজতন্ত্রকে সামনে নিয়ে গণমানুষের অর্থনৈতিক মুক্তি এবং আদর্শগুলো সামনে নিয়ে এসে মানুষকে ঐক্যবদ্ধ করে খুব তাড়াতাড়ি। কিন্তু আবু সাইদ, আপনি তো ভেতরকার মানুষ, আপনি তো মুক্তিযুদ্ধের সময় আপনি বলেননি আপনি এরকম একটা কিছু করবেন, আপনি 73 নির্বাচনের আগেও বলেননি আপনি এরকম একটা কিছু করবেন। আপনি এটি করবার জন্য কোনো ম্যান্ডেটও নেননি জনগণের, এটা রেফারেন্ডামও করেননি না, এবং পার্লামেন্টে আপনি নিশ্চয়ই জানেন যে কত স্বল্প কয়েক মিনিটে আপনারা পুরো বিষয়টা পাস করে নিয়েছেন। আলোচনা করে এই কথাটা কিন্তু ঠিক না। কেন ঠিক নয়? ঠিক না এই জন্য যে পার্লামেন্টের পার্টিতে এটা কিন্তু কয়েক ঘন্টা ধরে আলাপ হয়েছে। পার্লামেন্টের পার্টি তখন ছিল 12 জন মাত্র বিরোধী দল। আলম সিদ্দিকী প্রায় 2.5 ঘন্টার বেশি বক্তৃতা করেছিলেন। 2.5 ঘন্টা করেছিলেন কেউ জানে না। উনি জেলা ওসমানী 3 জন ওনারা বলেছিলেন যে পার্লামেন্টের সিস্টেমে থাকা দরকার। এই হলো মুদ্রা কথা। কিন্তু যে জিনিসটা আমি বলতে চাই সেটা হলো এই যে এই 10 মিনিটে পাস হয় নাই, ওখানে কিন্তু ডিবেট হয়েছে। পার্লামেন্টের পার্টি কিন্তু পার্লামেন্টের পার্ট, কিন্তু পার্লামেন্টের পার্টিতে যেটা সিদ্ধান্ত হয় স্বাভাবিকভাবেই পার্লামেন্টে সেই আইনগুলো এবং সেই ব্যবস্থাগুলো পাস হয়। পার্লামেন্টের পার্টিতে যে দীর্ঘ 2 দিন আলোচনা হয়েছে, তার প্রেক্ষিতে সবাই এ ব্যাপারে কনভিন্সড হয়েছিল যে ওই তৎকালীন বিদ্যমান অবস্থার প্রেক্ষিতে, যেখানে জাতিসংঘের স্বীকৃতি মেনে নেই অনেক ক্ষেত্রে, যেখানে আমেরিকার জাহাজ এসে
চট্টগ্রাম বন্দর থেকে খাদ্য নামিয়ে না দিয়ে চলে যায়, যেখানে দুর্ভিক্ষ পীড়িত গরিব মানুষেরা অনেক সংখ্যায় বেশি, এবং পুনর্বাসন তখন পর্যন্ত অর্থনৈতিক পুনর্বাসন কমপ্লিট হয়নি। এই একটা নাজুক অবস্থার ভিতরে দেশকে ফ্রিস্টাইল দিয়ে, পার্লামেন্টের গণতন্ত্রের আড়ালে ফ্রিস্টাইল দিয়ে দেশকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি। তখন দেখা গেল যে আমরা এই যে 4টা সংবাদপত্র যে রাখা হলো, 4টা সংবাদপত্রের ভিতরে হক কাতার নামে একটা পত্রিকা ছিল সাপ্তাহিক, মৌলানা ভাসানী। দেখা গেল এমন ভাবে তারা লেখা শুরু করলো যে মুসলিম বাংলা প্রতিষ্ঠা করতে হবে। মুসলিম বাংলা প্রতিষ্ঠা করার এই স্লোগানটা, এটা কিন্তু ছিল ভুট্টো সাহেবের স্লোগান। দেশ স্বাধীন হওয়ার পরে ভুট্টো সাহেব বললেন যে স্বাধীন বাংলাকে মুসলিম বাংলা করতে হবে। তার জন্য তিনি রেডিও দিয়েছিলেন, তার জন্য তিনি অস্ত্র দিয়েছিলেন, তার জন্য তিনি অর্থ দিয়েছিলেন। এবং আব্দুল হক সাহেব, তিনি চীনপন্থী ছিলেন, তিনি ভুট্টো সাহেবকে চিঠি লিখেছিলেন, আমি অর্থ চাই, অস্ত্র চাই। এবং ভুট্টো সাহেবের পার্সোনাল লাইব্রেরি থেকে এই চিঠিটা উদ্ধার করা হয়, এবং উদ্ধার করে এটা প্রকাশ করা হয়, প্রকাশিত আছে। এবং বাংলাদেশের ভিতরে অভ্যন্তরেও যারা স্বাধীনতা বিরোধী চক্র এবং বাংলাদেশ চায়নি, তারা সব মিলে তখন মুসলিম বাংলার স্লোগান দিয়ে রাতের আধারে তখন 5 জন এমপিকে হত্যা করা হয়, এবং 4000 কয়েকজন মানুষকে তখন কিন্তু হত্যা করা হয়। এটা কিন্তু রেকর্ডেড। তাহলে সেই নৈরাজ্যকর পরিস্থিতিতে অবস্থায় সরকারের কি করণীয় ছিল? সরকারের করণীয় ছিল সব দল, সব মতের মানুষ, শ্রেণী পেশার মানুষ সবাইকে একমতে নিয়ে এসে যারা 4টে নীতি বিশ্বাস করবে, বঙ্গবন্ধু পরিষ্কার বলেছিলেন, যারা গণতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। মুক্তিযুদ্ধের কিন্তু মূল চেতনা ছিল এটা, এবং মূল দর্শন ছিল এটা। এই মূল দর্শন এবং চেতনা, এটা যারা বিশ্বাস করবে, তার সাথে সাথে উনি বলেছিলেন আর একটা কথা, সেটা হলেই যে মুক্তিযুদ্ধের চেতনার ভিতর থেকে যে গড়ে ওঠা মৌল দর্শন, সেই দর্শনের ভিতরে যে কেউ বাকশালের সদস্য হতে পারবে, বাকশালের সদস্য হতে পারবে। বাকশালের বাইরে তো আপনি অন্য কোনো রাজনৈতিক অপশন রাখেননি না, সেজন্য ম্যান্ডেট দেওয়ার কথা যে বলছেন আপনি, জনগণের ম্যান্ডেট তো যুদ্ধের ভিতরে আমরা পেয়েছি 4 রাষ্ট্রীয় মূলনীতির ভিতরে। সেখানে গণতন্ত্র থাকলে কোথায়? না, আপনার তার মধ্যে যে রাষ্ট্রীয় 4 মূলনীতির প্রধান শব্দটি হচ্ছে, প্রথম কথাটি হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র কোথায়? আমি এইটা বলেছি। গণতন্ত্র বলতে আমরা কি বুঝবো? বিভিন্ন দেশের বিভিন্ন রকম গণতন্ত্রের সংজ্ঞা আছে। বাংলাদেশে বঙ্গবন্ধু নতুন ভাবে গণতন্ত্রের সংজ্ঞা দিয়েছিলেন। তিনি বলেছিলেন আমি শোষিতের গণতন্ত্র চাই। শোষিতের গণতন্ত্র মানে উনি বলেছিলেন কি, নাম দিয়েছিলেন কি, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। মানে কৃষকের জন্য, শ্রমিকের জন্য, মেহনতি মানুষের জন্য যে সংগঠন হবে আওয়ামী লীগ, যার জন্য এই আওয়ামী লীগকে তিনি ব্যান করেছিলেন। সোফার শোষিতের গণতন্ত্র যখন বলেছেন, সেটি তো ঔপনিবেশিক পাকিস্তানি শাসনামলে তার বক্তব্য। না, এটা 75 সনে আমি বলছি, 75 সনে সেই ধারাবাহিকতায় এটি না, শোষিতের গণতন্ত্র কথা স্পষ্ট ভাবে ডেফিনিশন দিয়ে 75 সনে 25 জানুয়ারি, হ্যাঁ, শোষিতের গণতন্ত্র। তার আগে 3টে তিনি মিটিং করেছেন, কুমিল্লায় করেছেন, বেতপুরে করেছেন, রাজশাহীতে করেছেন। শোষিতের গণতন্ত্র মানে শোষক শ্রেণী যারা লুটপাট করছিল, শোষক শ্রেণী যারা মানে ধনবান হচ্ছিল এবং গরিবদের সমস্ত অর্থ স্বার্থ সবকিছু নিজেদের করায়ত্ত করে নিচ্ছিল, গ্রাস করতেছিল। আমাদের দেশে যারা ধনিক বণিক গোষ্ঠী ছিল, যারা ছিল, তারা দুর্নীতি এবং শোষক শ্রেণীর এই ধরনের দুর্বৃত্তায়িত কর্মকে বাধা দেওয়ার জন্যই, এবং সাধারণ মানুষের উন্নতি, কর্মসংস্থানের ব্যবস্থা। শোষক আর শাসকের মধ্যে তো একটা সম্পর্ক আছে। শোষক এবং শাসকের ভিতরে সম্পর্ক, যদি ওই ধরনের শাসন ব্যবস্থা হয় যেখানে সুশাসন নিশ্চিত করবেন, ন্যায় নীতি নিশ্চিত করবেন, ন্যায় বিচার করবেন এবং ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবেন, সেখানে সম্পর্ক থাকবে না, সম্পর্কটা হবে বৈরী। বঙ্গবন্ধু চেয়েছিলেন কেউ এত বড় ধনী হবে না যে শোষিতরা না খেয়ে থাকে।
বঙ্গবন্ধু শোষিত গণতন্ত্র বলেছিলেন আরেকটা কারণে। কিন্তু আপনি যেমনটা বলছেন যে প্রথম তিনি 25শে জানুয়ারি বলছেন, তাহলে আপনি তো 25শে জানুয়ারি শোষিত গণতন্ত্রের জন্য তো ম্যান্ডেট নেননি। না, শোষিত গণতন্ত্রের মূল ব্যাখ্যা হলো এই যে যারা চার মূলনীতিতে বিশ্বাস করবে, আমাদের সংবিধানে দেখেন, আমাদের সংবিধানে এবং আওয়ামী লীগের ম্যানিফেস্টো 70 শুনে কি আছে, কৃষকরা শ্রমিকরা আমরা কায়েম করব। কৃষকরা শ্রমিকরা কায়েম করার অর্থই হলো শোষিতের গণতন্ত্র ছাড়া কৃষকরা শ্রমিকরা কায়েম করা যায় না, এর জন্য সামাজিক বিপ্লব লাগে। ভুলটা ওখানে শোষিতের সংসদীয় গণতন্ত্র করতে গিয়ে এই বিপ্লবটা সম্পন্ন করা যায় নাই, যার ভোগান্তি জাতিকে দিতে হচ্ছে। আজকে যে কথা বলছি, গণতন্ত্র বলতে আমরা কি বুঝবো? আমরা কয়েকজন লোক বসে, অল্প সংখ্যক লোক দেশ শাসন করব, আর সবাইকে, যারা জনগণ, দেশের মালিক 16 কোটি মানুষ, তার ভিতরে আমরা 50,000 লোক, তারা দেশ শাসন করব আর সবাইকে প্রজা বানিয়ে রাখবো। এটা কি গণতন্ত্র? গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠ মানুষের শাসন। আমাদের শাসন, কিন্তু যারা আমরা তারাও সেখানে স্বস্তিতে থাকবে, তাদেরও অস্বস্তিতে দিন সংখ্যাগরিষ্ঠ শাসন। এখন হচ্ছে অল্পাংশের শাসন সংখ্যাগরিষ্ঠের উপরে। এই জায়গাটায় গণতন্ত্রের যে ভুল, এই ভুলটা শুধরিয়ে বঙ্গবন্ধু বলেছিলেন যে না, সংখ্যাগরিষ্ঠ মানুষকে নিয়ে, তাদের অংশীদারিত্ব এক করে, তাদেরকে নিয়ে আমি এমন একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে তারা পার্টিসিপেট করতে পারবে। আমি একটা উদাহরণ শুধু দেবো। সেই উদাহরণ হলো এই যে বঙ্গবন্ধু যে নির্বাচনী ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে তিনি পরিষ্কার বলেছিলেন যারা চার মূলনীতিতে বিশ্বাস করবে তারা নির্বাচনে দাঁড়াতে পারবে, যারা এদেশকে, বাংলাদেশকে স্বীকার করে নেবে তারা দাঁড়াতে পারবে, আর নির্বাচনী খরচ রাষ্ট্র বহন করবে। যার জন্য দেখা গেল যে তখন বাংলাদেশে মুক্তিযুদ্ধের অন্যতম নায়ক সৈয়দ নজরুল ইসলাম, 75 সনে তিনি ছিলেন ভাইস প্রেসিডেন্ট বঙ্গবন্ধুর পরে। তার অনুজ নির্বাচনে দাঁড়ালেন, সৈয়দ আশরাফের চাচা দাঁড়ালেন, তার বিপরীতে দাঁড়ালেন একজন শিক্ষক। ভোটে দেখা গেল আশরাফ মাস্টার, এক শিক্ষক, তিনি জয়লাভ করলেন, কিন্তু সৈয়দ নজরুল ইসলামের অনুজ তিনি পরাজিত হলেন। তার মানে কি, নির্বাচন যদি ফেয়ার হয় তাহলে এই ধরনের সৎ লোক, এই ধরনের যাদের সততা আছে, যারা জনপ্রিয়, এই ধরনের লোক যদি পার্লামেন্টে আসে তাহলে মানুষের কথা, গণমানুষের কথা পার্লামেন্টে উচ্চারিত হবে। আর আমাদের মতো লোক যারা অল্প অংশ, যারা অধিকাংশ লোকের উপরে ঘাড়ে বসে আছি এবং তাদেরকে প্রজা হিসাবে ট্রিট করি, মালিক হিসাবে মানি না, তারা দুর্বৃত্ত একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করি, লুটেরা একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে নিয়ে আমরা তাদের উপরে খবরদারি করি এবং তাদেরকে বরকান্তাজ হিসেবে ব্যবহার করি। এই ব্যবস্থাকে উচ্ছেদ করার জন্য বঙ্গবন্ধু শোষিতের গণতন্ত্র বলেছিলেন, যেটা মুক্তিযুদ্ধের ভিতর থেকে আমরা পেয়েছিলাম। তার নির্যাসই ছিল এই, আমরা শোষণ মুক্ত সমাজ চাই। আমরা আপনি মানছেন যে এটি যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে করা হয়েছে সেই প্রক্রিয়ার মধ্যে ত্রুটি ছিল না? প্রক্রিয়া না, যেভাবে করা হয়েছে সেইভাবে আপনি বলতে পারেন তাড়াহুড়ো করে করা হয়েছে। তাড়াহুড়ো করা ছাড়া এটা কোনো গতি ছিল না। কিন্তু লাভ কি হলো? লাভের ভিতর বঙ্গবন্ধু বেঁচে থাকলে আজকে বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষ উন্নত দেশে পরিণত হতো, যেখানে দুর্নীতি থাকতো না, যেখানে কর্মসংস্থানের ব্যবস্থা থাকতো, যেখানে মানবিক মর্যাদাবোধ থাকতো, যেখানে ন্যায় বিচার থাকতো, বিচার বিভাগ স্বাধীন থাকতো, যেখানে প্রতিটি মানুষের যে সামাজিক মূল্যবোধ সেটা। ওনার এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে ওই প্রক্রিয়া বা এই ধরনের রাজনৈতিক পরিস্থিতি তৈরি করবার কোনো সম্পর্ক আপনি দেখেন না? মানে আমি বলছি, যে ধরনের রাজনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে একটা তৈরি হচ্ছিল, সেটি ওনাকে এই নির্মম হত্যাকাণ্ডের দিকে নিয়ে গেছে। বাকশাল করার জন্য বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। আমি শুধু বাকশাল করার জন্য, পুরো পরিস্থিতিটা এমন একটা পরিস্থিতিতে যাতে এই ষড়যন্ত্রকারীরা বা এই দুর্বৃত্তরা বা যারা করেছেন এই কাজটি, তারা একটা সুযোগ করে নিয়েছেন, সুযোগ করে নিতে পেরেছেন। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে মিলিত। যখনই মুক্তিযুদ্ধ হয় তখন কিন্তু অবাক আমি আমার প্রশ্নটা আবার একটু পরিষ্কার করি যে এগুলো করবার মধ্য দিয়ে আসলে আপনারা তখন ধীরে ধীরে জনবিচ্ছিন্ন হয়ে গেছিলেন কিনা, এবং জনবিচ্ছিন্ন যখন হয়ে যায় তখন আসলে নানা দিক থেকে বিপদ আসার সুযোগটা অনেক সহজতর হয়ে যায়।
না, জনবিচ্ছিন্ন ওই সময় হয় নাই। জনবিচ্ছিন্ন হয়েছে 1974 সনে যখন খাদ্য সংকট দেখা দেয়, জিনিসপত্রের দাম বেড়ে যায় এবং 700 গুণ যখন তেলের দাম বেড়ে গেল, দ্রব্যমূল্যের দাম যখন অনেক বেশি হয়ে গেল, মুদ্রাস্ফীতি যখন দেখা দিল, আইন শৃঙ্খলার অবনতি যখন ঘটলো, তখন থেকে জনবিচ্ছিন্নতার আমরা উপাদানগুলো দেখতে পাই। সেটার ইফেক্ট, সেটার সুযোগ কেউ কেউ নিয়েছে, নিয়ে 75 সনে একটা পটভূমি তৈরি করেছে। তার সাথে যুক্ত হয়েছে আন্তর্জাতিক চক্র। আন্তর্জাতিক চক্র বলতে আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই, আমার ফ্যাক্টস এন্ড ডকুমেন্টস বইতে আছে, সেটা হলো এই যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতা চায়নি। সেটি তো গ্লোবাল, তাদের এটা গ্লোবাল রাজনীতিতে তাদের যে অবস্থান, সেই অবস্থানের কারণে চায়নি। এবং কিসিঞ্জারের তার মাথায় তখন চীনকে ম্যানেজ করা, চীনের কারণে তাকে পাকিস্তানকে সাপোর্ট দিতে হয়েছে। না, শুধু তাই না, প্রধানত সেটি তার মাথায় তারা বলেছে যে বাংলাদেশ নামক রাষ্ট্র তৈরি হলে এটা একটা ঝুড়িবিহীন কি তলাবিহীন ঝুড়ি হবে। কিসিঞ্জারের বক্তব্য না, কিসিঞ্জারের অ্যাসিস্ট্যান্ট জন, তার বক্তব্য। কিন্তু কিসিঞ্জারের যিনি পিএস ছিলেন উইলিয়াম মরিস, তিনি পরিষ্কারভাবে তার বইতে লিখেছেন মাই মেমোরিজ, সেটা হলো এই কিসিঞ্জারের 3 জন শত্রু ছিল সারা পৃথিবীতে। একটা হলো আলেন্দে, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, থিউ ভিয়েতনামে, অ্যান্ড বঙ্গবন্ধু শেখ মুজিব। এই 3 জনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং হত্যা করার পটভূমি এবং সুযোগটা নিয়েছে এইভাবে, আমার টাকায় কেনা খাদ্য আমার বন্দরে চট্টগ্রামে না নামিয়ে উনি সেই খাদ্য পাঠিয়ে দিয়েছেন অন্যত্র, কোরিয়ায় পাঠিয়ে দিয়েছেন। অর্থাৎ এখানে দুর্ভিক্ষ সৃষ্টি হোক, মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠুক, এর সাথে আমাদের আরো বেশি আর্থসামাজিক আরো ঘটনা বলেছিল। আজকে যেহেতু আরো ডিটেইলে আলোচনা করতে চাইছিলাম, কিন্তু বর্তমান বাস্তবতায় আর কি পারমিট করলো না আমাদেরকে। ভবিষ্যতে নিশ্চয়ই আমরা করব, কিন্তু সময় আর একটু আছে, সেইটুকু সময় আলোচনা করতে চাই আমি। আসলে শিরোনামটা এরকম, যদি শিরোনাম এই অনুষ্ঠানে করি না, করলে হয়তো করা যেত সেই বাকশাল এই বাকশাল। কেননা আপনাদের যারা বিশেষ করে ক্ষমতাসীনদের এখন যারা প্রতিপক্ষ, তারা বলছেন যে এখন একটা নব্য বাকশালী কায়দায় দেশ শাসন করা হচ্ছে। এটিও এক ধরনের বাকশালী শাসন, কোন রাজনৈতিক দল থাকুক, কোন মতামত থাকুক, চাইছেন না। বাকশালকে আপনি কেন দোষ দেবেন? আমি বলছি যে এরকম সমালোচনা আছে, একমাত্র তা তো না। বাকশালকে তো পরিস্ফুটভাবে পরিষ্কারভাবে জন্মই গ্রহণ করে নাই। বাকশালকে তো জন্মগ্রহণ করার আগে হত্যা করা হয়েছে। বাকশাল সিস্টেমটা কিভাবে সমাজকে, সামাজিক ব্যবস্থা ছিল, রাজনৈতিক ব্যবস্থা ছিল, অর্থনৈতিক ব্যবস্থা ছিল, সাংস্কৃতিক ব্যবস্থা ছিল, উৎপাদনের কি ব্যবস্থা ছিল, জাতীয় ঐক্যের দিকটা কি ছিল, দুর্নীতি উচ্ছেদের ব্যবস্থাগুলো কি ছিল, প্রশাসনিক ব্যবস্থা, আমলাতন্ত্র জটিলতা কি করে নিরসন করা যায়, এবং তার সাথে সেনাবাহিনীকে কি করে পিপুলস আর্মিতে রূপদান করা যায়, এই সবগুলো নিয়েই তো বাকশালের একটা টোটাল কনসেপ্ট ছিল, টোটাল একটা আদর্শ ছিল। সেজন্য যেটা জন্মই হয় নাই, শুধু থিওরিটিক্যাল কতগুলো বিষয় ছিল, তাকে নিয়ে আমরা জল ঘোলা করবেন, এটা তো হয় না। আর আপনার প্রত্যেকটি শাসন ব্যবস্থায় বাংলাদেশ হওয়ার পরে 44 বছর বলে শাসন ব্যবস্থায় বাকশাল যে ধরনের একক জাতীয় প্ল্যাটফর্ম হিসাবে গড়ে তোলার একটা অভিপ্সা ছিল, তার ব্যতিরেকে এখন যে ধরনের শাসন ব্যবস্থা প্রচলিত আছে, আমি আওয়ামী লীগের কথা বলছি না, আমি বিএনপির কথা বলছি না, যেই আসুক তাকেই আজকে একনায়কতন্ত্র স্বৈরাচারী শাসক হিসাবেই এই রাষ্ট্রকে পরিচালনা করতে হবে, যদি আমরা সংবিধানে হাত না দেই। সংবিধানের অনেকগুলো ধারা আছে যেখানে কর্তৃত্ব। আপনি যেমনটা বলছেন যে সংবিধানে হাত দিতে হবে, সংবিধানে কিভাবে হাত দিবেন আপনি? সংবিধানে যারা আছে, বিজ্ঞ মানুষ আছে, পার্লামেন্ট আছে, নেতা নেত্রীরা আছে। এখন যে পার্লামেন্ট আছে, সেই পার্লামেন্ট সংবিধানে হাত দিয়ে নতুন করে সংবিধান রচনা করবে। এখন যে পার্লামেন্ট আছে, এই পার্লামেন্ট তো গোজামিল পার্লামেন্ট। তাহলে এই পার্লামেন্টও পারে। এই পার্লামেন্টের ভিতরে বিজ্ঞ এবং জ্ঞানী মানুষ নাই এমন না, 2-4 জন তো আছে, অভিজ্ঞ রাজনীতিবিদ আছেন। তারাই যদি মনে করেন যে এই আমরা আগামী দিনে প্রজন্মের জন্য সুষ্ঠু একটা রাজনৈতিক ব্যবস্থাপনা করার জন্য সংবিধানের এই ধারা পরিবর্তন করে একটা যৌথ নেতৃত্ব,
একটা সুশাসন প্রতিষ্ঠার জন্য একটা রাষ্ট্র ব্যবস্থা আমরা কায়েম করব, দুর্নীতি উচ্ছেদের জন্য একটা ব্যবস্থাপনা নেব, আমলাতন্ত্র চক্রকে ভেঙে ফেলে দেবো, সিন্ডিকেট গুলোকে আমরা রাখবো না, এইরকম ব্যবস্থাপনা যদি সংবিধানে করা যায় তাহলে আমার মনে হয় অনেকখানি আমরা এগিয়ে যেতে পারবো। এরা যে পারবে না তা বলছি না, আমরা পারার ইচ্ছাটা থাকা চাই। আপনাকে যদি আমি আমার হাতে 2 মিনিট সময় আছে আপনার জন্য, আরো আপনার কাছে যদি এখন যে রাজনৈতিক অচল অবস্থা বা সংকট, এবং এই সংকটটা আসলে আমাদের প্রতিটি মানুষকে, সাধারণ মানুষকে স্পর্শ করছে, এবং আপনি হয়তো একটা দীর্ঘমেয়াদের সমাধানের কথা বলছেন যে একটা সংবিধানে হাত দিতে হবে, সব মিলে এই সমাধানের প্রক্রিয়াটা কি হতে পারে? আপনি যদি 2 মিনিট একটু বিস্তৃত করেন যে কিভাবে আপনি মনে করেন দেশে একটা সংকট সমাধানের পথ বেরিয়ে আসতে পারে। সংকট সমাধানের পথ একটাই, সেটা হলো আলোচনা, সমঝোতা। আলোচনা এবং সমঝোতা, আলোচনা সমঝোতা ছাড়া ছোট হোক বড় হোক দল, সব দলকে নিয়ে আলোচনা সমঝোতা করে ন্যাশনাল কনসেনসাস করতে। আলোচনা সমঝোতা তো হবে না, যেখানে আওয়ামী লীগ বারবার বলছে এবং প্রধানমন্ত্রীকে হত্যা করবার চেষ্টা করা হয়েছে 21 আগস্টের গ্রেনেড হামলার মধ্য দিয়ে, সেখানে সেই খুনিদের সঙ্গে, এটি প্রধানমন্ত্রী নিজের মুখ থেকেও বলা হয়েছে, তাদের সঙ্গে কিসের সমঝোতা হতে পারে? আবার অন্যদিকে হয়তো বেগম জিয়া বলবেন যে তার সন্তানরা, গতকালই তার সন্তান মারা গেলেন, সেই সন্তান, আরেক সন্তান আছেন, তারা এই সরকারের আমলে দেশে আসতে পারছে না, তিনি সন্তান হারা, স্বামী হারা তো আগের থেকেই, তো তিনি কার সঙ্গে আলোচনায় বসবেন? দেখেন, একটা কথা আছে, চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ তথা শির। আপনার ভয় শূন্য নির্মোহ দৃষ্টি নিয়ে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, নির্মোহ দৃষ্টি নিয়ে, নিরপেক্ষ দৃষ্টি নিয়ে আপনি যদি অগ্রসর হন তাহলে কোনো সমস্যা না। আজকে প্রশাসনকে আপনি নিউট্রালাইজ করেন, প্রশাসনিক প্রতিষ্ঠানগুলোকে নিউট্রালাইজ করেন, আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে নিউট্রালাইজ করেন, আপনার বিচার বিভাগকে স্বাধীন করে দেন, নিউট্রালাইজ করে দেন। আজকে প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠান করবে না, এই দুই পক্ষের কেউ তো করবে, এই যদি না করে তাহলে সংঘর্ষ অনিবার্য, এবং সংঘর্ষের ফলে যেটা হয়, দুটো পক্ষ সংঘর্ষ যখন হয় তখন তৃতীয় শক্তি আসে, এবং তৃতীয় শক্তির উদ্ভব এবং উত্থান অনিবার্য। সে তৃতীয় শক্তি হতে পারে জঙ্গিবাদ, এবং জঙ্গিবাদ এই শূন্যতার ভিতর দিয়েই সব দেশে জঙ্গিবাদের উত্থান হয়, যেটি আমরা চাই না। আপনার রাশিয়ায় যখন আফগানিস্তানে এসেছিল, উড্র হওয়ার পরে যে শূন্যতা সৃষ্টি হয়েছিল, তার ভিতরে কিন্তু আল কায়দা এবং জঙ্গিবাদ, তালেবান তৈরি হয়েছিল। বাংলাদেশে আজকে এই দুটো প্রতিপক্ষের পারস্পরিক সংঘর্ষের ভিতরে যে তৃতীয় একটা বিকল্প ধারা চলে আসতে পারে, সেটা জঙ্গিবাদের সম্ভাবনা রয়েছে, বিকল্প অন্য সম্ভাবনা থাকতে পারে। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর আবু সাঈদ আপনাকে। দর্শক, কথা বলছিলেন রাজনীতিক অধ্যাপক ডক্টর আবু সাঈদ, এবং ওনার কথা ধার না করেও আমি যেটি বলতে পারি, যেটি মনে হচ্ছে কালকের রাতের চিত্র দেখেও, মানে আমরা তো এখন মধ্যরাতে কথা বলছি, সন্ধ্যা রাতের চিত্র দেখে যেটি বলা যেতে পারে যে বাংলাদেশের রাজনীতি আসলে নাটকে পরিপূর্ণ, নোংরামিতে ভরা, এবং এই রাজনীতি বাংলাদেশের মানুষের কোনো সংকটের সমাধান দিতে পারবে সেটি একেবারেই বলা সম্ভব নয়। এবং বাংলাদেশের রাজনীতিকরা আসলে, অধ্যাপক আবু সাঈদ যেটি বলছিলেন যে এই 43 বছরই আসলে বাংলাদেশ এখন একতান্ত্রিক শাসনের মধ্য দিয়েই যাচ্ছে, কিন্তু বাংলাদেশ এই এখন একতান্ত্রিক শাসনের মধ্যে থাকবার জন্য কিন্তু বাংলাদেশের জন্ম হয়নি। এবং যে মানুষটি বাংলাদেশের মানুষকে, এই ভূখণ্ডের মানুষকে সবচাইতে ভালো বুঝতে পারতেন, এবং বুঝতে পেরেও তার চাইতে অনেক বড় মাপের নেতাদেরকে অনেক অনেক পেছনে ফেলে তিনি বাংলাদেশের স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছিলেন, এবং যার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে, যুদ্ধকালীন সময় অনুপস্থিত হয়েও তিনি অত্যন্ত প্রবল শক্তিমান ছিলেন এবং স্বাধীন বাংলাদেশের হাল ধরেছিলেন। তিনিও একটা সময় এসে নিজে যে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন সেখানে জনগণকে সম্পৃক্ত করতে পারেন, এবং এর পরে আসলে লক্ষ্য করা গেছে, এখন তো বলাই যেতে পারে, এখন যারা ক্ষমতায় আছে আর রাজপথে যারা আছে, সহিংসতার নামে হোক বা আন্দোলনের নামে হোক, তারা কেউই আসলে বাংলাদেশের জনগণকে সম্পৃক্ত করতে পারছে না, এবং তারা যে একটা সমঝোতার পথে হাঁটবেন সেই সম্ভাবনাও কিন্তু একেবারেই তীব্র, এবং সেটি আরেকবার নিশ্চিত করলো গত সন্ধ্যা। এবং সমঝোতায় যদি তারা উপনীত না হন এবং এই সংঘাত বাড়তে থাকবে ক্রমশ, এবং আপাত দৃষ্টে অনেকে আশাবাদী হলে এটি নিশ্চিত করে বলা যায় যে এই দুপক্ষ এখন যেখানে দাঁড়িয়ে আছে সেখানে তারা
সমঝোতার পথে হাঁটবেন না, এবং তাদের উভয়েরই দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা, এবং তারা কোনো ধরনের ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে ঐকমত্য প্রতিষ্ঠার পথে হাঁটবেন না, এবং তাতে করে বাংলাদেশের রাজনীতি আরো সহিংস উঠবে, সংঘাতময় উঠবে, এবং সেটি করতে করতে একটা সময়ে গিয়ে যেটি হবে একটা অশুভ শক্তি, অপশক্তি, অধ্যাপক আবু সাইদ খানিকটা ইঙ্গিত করেছেন, সেরকম একটি রাজনৈতিক শক্তির উত্থান বাংলাদেশ হতে পারে, যেটি বাংলাদেশের জন্মের আকাঙ্ক্ষার বিপরীতে, যেটি বাংলাদেশের চলমান যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তার বিপরীতে, এবং সেটি আমরা কেউই চাই না। এবং তার দায় দায়িত্ব কিন্তু প্রধানত বাংলাদেশের বর্তমান রাজনৈতিক নেতৃত্বকে নিতে হবে, যারা ক্ষমতা আছেন এবং ক্ষমতার বাইরে আছেন, উভয় পক্ষকে নিতে হবে। এবং সেটি হলে দেশের ক্ষতি হবে, দেশের অর্থনীতির ক্ষতি হবে, দেশের সংস্কৃতির ক্ষতি হবে, দেশের ভাবমূর্তির ক্ষতি হবে। বড় ক্ষতিটা বোধ হয় এই রাজনৈতিক নেতাদের হবে, সেটি তারা এখনো উপলব্ধি করতে পারছেন না, কারণ এমন একটা জেদের মধ্যে তারা আছেন যে জেদ এবং অহংকার হয়তো তাদেরকে শেষ পর্যন্ত তাদেরকে দংশন করবে সবার আগে। আশা করি যে যদি তাদের শুভবুদ্ধির উদয় হয়, সৃষ্টিকর্তা যদি তাদের প্রতি সদয় হন, মঙ্গল না হলে অমঙ্গলের পথে হাঁটতে হবে বাংলাদেশের। কিন্তু আমাদের প্রার্থনা থাকবে, আমাদের আকাঙ্ক্ষা থাকবে, আমাদের লড়াইটা থাকবে, সক্রিয়ভাবে হোক নিষ্ক্রিয়ভাবে হোক, একটা শুভ কিছু ঘটুক তার জন্য। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।